নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। দেখুন, ইস্ট বেঙ্গল মোহনবাগানের এখন খেলা নেই, এখন ভারতীয় দলের খেলা রয়েছে, তাই প্র্যাকটিস চলছে। যদিও সেখানেও বেশ কিছু জটিলতা দেখা যায়, প্রেস কনফারেন্সই করতে পারেননি খালেদ জামিল এবং তার ছেলেরা। আহ টাকা পয়সা দেওয়া হয়নি। ভারতীয় ফুটবলে অনেক কিছু সম্ভব দাদা, আর এটা সব থেকে লজ্জার বিষয় যে ভারতীয় দলের কোচ এসে বাইরে, মাঠের বাইরে, স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে থাকছেন, প্রেস কনফারেন্স করতে দেওয়া হচ্ছে না। তো যাই হোক, আশা করা যাচ্ছে সেই সমস্যা মিটবে। তবে এই মুহূর্তে যেটা গত দুদিন ধরে যে বড় খবর ঘুরছে আইএসএল কে ঘিরে, যে আগামী মরশুম থেকে যে আইএসএল হবে তার জন্য বিরাট বড় সংস্থা জিনিয়াস স্পোর্টস তারা বিট করেছে এবং তারাই এগিয়ে রয়েছে। দুটি সংস্থা, ফ্যানকোট এবং এই জিনিয়াস স্পোর্টস, তারা দুজনে বিট করেছে। তবে যে বিপুল পরিমাণ অর্থের প্রস্তাব দিয়েছে জিনিয়াস স্পোর্টস এআইএফএফ কে, সেটার জন্য তারাই এগিয়ে রয়েছে। এবং আজকেই একটা বৈঠক রয়েছে এআইএফএফ এর কার্যকরী কমিটির, এবং সেখানে কিন্তু চূড়ান্ত হয়ে যাওয়ার কথা যে কে পাবে আগামী 20 বছরের জন্য আইএসএল এর সত্ত্ব। জিনিয়াস স্পোর্টস 2129 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। খুব স্বাভাবিকভাবে দেখতে গেলে যে বিপুল পরিমাণ অর্থ। তবে হ্যাঁ, ভারতের ক্রিকেটের সাথে তুলনা করলে হয়তো খুবই সামান্য, তবে ফুটবলের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত ঠিক আছে তো বলা যেতে পারে, এবং বেশ হেলদি একটা প্রস্তাব। কারণ এবছরই আইএসএল হবে কি হবে না সেটা নিয়ে একটা দোলাচল ছিল। তারপরে যাই হোক, ফ্যান কোড এগিয়ে আসাতে আইএসএল হচ্ছে, এফএসডিএল সরে যাওয়ার পরে তো একটা অচল অবস্থা তৈরি হয়েছিল। শেষমেশ একটা সিঙ্গেল লেগ করে আইএসএল কোনো মতে হচ্ছে। আগামী মরশুম থেকে যাতে এই প্রবলেম না হয়, তাই এএফএফ কিন্তু অনেক আগেই তারা টেন্ডার ছেড়েছিল, এবং সেই মতো কিন্তু এই দুটো সংস্থা ফ্যানকোট এবং এই জিনিয়াস স্পোর্টস তারা বিট করেছে। তো খুব স্বাভাবিকভাবেই যেই অঙ্কের কথা বললাম, যে 2129 কোটি টাকা 20 বছরের জন্য দেবে এই জিনিয়াস স্পোর্টস, যেটি একটি ব্রিটিশ সংস্থা বলে জানা যাচ্ছে। এবং ফ্যানকোট তারাও প্রস্তাব দিয়েছে, তারা প্রায় বার্ষিক 36 কোটি টাকার একটা প্রস্তাব দিয়েছে। তাদের এই প্রস্তাবকে ছাপিয়ে গেছে। বার্ষিক 36 কোটি টাকা মানে ধরুন 20 বছরে প্রায় ওই 1000 সামথিং কোটি টাকার মতন। আইপিএল এর কথা বলছিলাম, আইপিএল এক একটা টিম বিক্রি হয় 16,000 15,000 কোটি টাকাতে। তো যাই হোক, এবং দুই সংস্থায় কিন্তু প্রস্তাব দিয়েছে বার্ষিক 5% অর্থ বৃদ্ধির, যেটা এআইএফএফ এর টেন্ডারেও ছিল। কিন্তু এটাও এআইএফএফ কিন্তু এক্ষুনি আমার মনে হয় যে ফেডারেশন যে আজকে কার্যকরী বৈঠক রয়েছে সেই বৈঠকে এটা চূড়ান্ত করতে পারবে না, কারণ এক্ষেত্রে ক্লাবগুলো বেঁকে বসেছে। ক্লাবগুলো বেঁকে বসার কারণ হচ্ছে তাদের কাছে অনেক বেশি করে হেলদি মনে হচ্ছে, যেটা আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে জিনিয়াস স্পোর্টস এর অফারটা বেশি হেলদি, 2129 কোটি টাকা। ক্লাবগুলোর বক্তব্য যে না, তাদের কাছে অনেকটা বেশি হেলদি মনে হচ্ছে ফ্যান কোডের অফারটা। কেন? এবং এক্ষেত্রে এই যে ক্লাবগুলো তারা বলছে তারা এই বিডটা সম্পর্কে এএফএফ এই ক্লাবগুলোকে কিছু জানায়নি। ভারতীয় ফুটবলের যেখানে স্বার্থ জড়িত আমরা দেখেছি, এবারও যখন আইএসএল শুরু হওয়ার আগে বহু বৈঠক হয়েছে, ক্লাবগুলো পরিচালনা করতে চেয়েছিল, তাদেরকে এএফএফ দিয়েও দিয়েছিল, কিন্তু কোথাও গিয়ে একটা সুপ্রিম কোর্টের নির্দেশ সমস্ত কিছু নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু ক্লাবগুলোকে ছাড়া আইএসএল তো সম্ভব না, এবং যেখানে ভারতীয় ফুটবলের প্রায় লং টার্ম একটা সিদ্ধান্ত নিতে চলেছে, তাই ক্লাবগুলো বলেছে যে তাদেরকে ছাড়া এই সিদ্ধান্ত কোনোভাবেই এআইএফএফ নিতে পারে না। এবং এই বিট খোলার বা এই যে ডকুমেন্টস দেওয়া হয়েছে, এই বিটটা খোলার 12 ঘন্টা আগে এআইএফএফ নাকি ক্লাবগুলোকে জানিয়েছে। ফলত ক্লাবগুলো আরেকটু স্টাডি করতে চায়, এবং তারা দাবি রেখেছে এআইএফএফ এর কাছে, তারা চিঠি দিয়ে দাবি রেখেছে যে যে দুটো সংস্থা অর্থাৎ জিনিয়াস স্পোর্টস এবং ফ্যানকোট, তাদেরকে ক্লাবগুলোর সামনে প্রয়োজনে প্রেজেন্টেশন দিতে হবে যে তারা কিভাবে কি করতে চলেছে। কারণ এক্ষেত্রে কিন্তু ইন্টারনাল স্টেক হোল্ডার ক্লাবগুলোও থাকছে, এবং যে স্ট্রাকচারের কথা এরা বলছে জিনিয়াস স্পোর্টস, তাতে খুব একটা খুশি হচ্ছে না ক্লাবগুলো। তাদের বক্তব্য অনেক বেশি হেলদি ফ্যান কোডের যে প্রস্তাব। এখানে যেটা বলা হচ্ছে যে 20% committed amount paid upfront to AFF every year. The remaining value depends on revenue generated across the season. 70% of net revenue shared with 60% of the allocated to clubs on paper.
This appears equitable. In practice, clubs are not convinced. এই যে ক্লাবগুলোর বক্তব্য, এই অন পেপারে তো দেখে মনে হচ্ছে যে ক্লাবগুলো প্রচুর টাকা পাবে এবং ইকুয়াল সিস্টেমে একটা রেভিনিউ শেয়ার হবে, কিন্তু এই যে নেট রেভিনিউর কথা বলা হচ্ছে, ক্লাবগুলোর বক্তব্য এখানেই, ক্লাবগুলোর আপত্তিও কিন্তু এখানেই রয়েছে। ক্লাবগুলোর বক্তব্য এই যে অপারেশনাল কস্ট, প্রোডাকশন কস্ট, মার্কেটিং কস্ট, এই সমস্ত বিষয়গুলোকে বাদ দিয়ে যেটা পড়ে থাকছে সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে এবং সেই পরিমাণটা কত, সেটার কোনো দিক নির্দেশ নেই। এবং এখানেই ক্লাবগুলোর বক্তব্য যে এটাতেই সমস্যা রয়েছে কোথাও গিয়ে, কারণ তাদের বক্তব্য যে এই জায়গাতে কিন্তু এই জিনিয়াস স্পোর্টসের যে বক্তব্য সেটা কোথাও গিয়ে তারা সহমত হতে পারছে না, এবং এক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে ফ্যান কোডের অফারটা মাচ মোর হেলদি দেন দ্য জিনিয়াস স্পোর্টস। তারা বলছে যে ফ্যান কোডের অফারে অন্তত কিছু টাকা রোজগার করার একটা জায়গা আছে, ফ্যান কোডের ডিস্ট্রিবিউশন, ডিজিটাল সত্ত্ব, এসব অনেক কিছু রয়েছে, তো সেখানে একটা টাকা আর্ন করার জায়গা রয়েছে বলে এই জায়গাতে ক্লাবগুলো মনে করছে। এবং ক্লাবগুলো এই কারণেই কিন্তু বলছে যে ডিটেল প্রেজেন্টেশন দেওয়া হোক, বোথ দ্য বিডার, ইন্টারনাল কনসালটেশনস উইথ দ্য ক্লাব স্টেক হোল্ডার এবং মোর স্ট্রাকচার্ড ইভলিউশন প্রসেস। অর্থাৎ কিভাবে টাকাগুলো ডিভাইড হবে, ডিস্ট্রিবিউশন হবে, রেভিনিউ কিভাবে আসবে, রেভিনিউ কিভাবে ডিস্ট্রিবিউট হবে, সেটা একটু আরো ভালো করে তারা জেনে নিতে চাইছে, তারপরে বরং এক্ষেত্রে ফেডারেশন এই বিনিয়োগকারী সংস্থাকে কনফার্ম করুক। সো এক্ষেত্রে এআইএফএফ আমার মনে হয়, এবং আরেকটা বিষয় হচ্ছে হচ্ছে বেটিং সংস্থা, সেটা ভারতে বেটিং কিন্তু নিষিদ্ধ ক্রিকেটে, যে কারণে এই নানান বেটিং সংস্থাগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের এই যে এআইএফএফ এর কার্যকারী কমিটির যে বৈঠক রয়েছে, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এআইএফএফ কি এই ক্লাবগুলোর ক্লাব কর্তাদের সাথে বৈঠক করে নিয়ে তারা যেটা চাইছে সেই মতো যাবে, নাকি এই বিপুল পরিমাণ অর্থ, কারণ আমরা তো জানি এআইএফএফ যিনি চালাচ্ছেন তিনি কি ধরনের মানুষ, বা তিনি টাকা পয়সা নিয়ে কি করেছেন, ফলত তার কাছে তো এখন সেটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যে আমি যখন এবার টাকা পাচ্ছি ভাই আমি সিদ্ধান্ত নেবো। এতদিন তো তিনি জলে পড়েছিলেন, ফলত তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না। এবার তো তিনি এই জায়গাটাতে তিনি মিরাকল করে দিয়েছেন কোথাও গিয়ে, যে এফএসডিএল ছাড়াও ফুটবল করতে, দেশে ফুটবল করতে যারা ইপিএল করে, আরো একাধিক বিদেশে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে, হ্যাঁ, তারা এগিয়ে আসছে, কিছু তো আছে বস এখানে। তো তিনি এখন কি করবেন, ক্লাবগুলোর যে বক্তব্য সেই বক্তব্যকে তিনি দুর্মুষ করে দেবেন, নাকি তাদের কথা শুনে এবং ভারতীয় ফুটবলের স্বার্থে একটা ভারসাম্যের সিদ্ধান্ত তিনি নেবেন, আজকেই ফাইনাল করবেন না, বরং আরেকটু সিদ্ধান্ত বিবেচনা করবেন, ক্লাবগুলোকেও গুরুত্ব দেবেন, ক্লাবদের সঙ্গে যাতে বসা যায় সেটাও দেখবেন। আমার মনে হয় এই বিষয়টার ক্ষেত্রে অতি অবশ্যই ক্লাবদের ভূমিকা দেখা উচিত এবং ক্লাবগুলোকেও এক্ষেত্রে এগিয়ে আসা উচিত, যাতে ভারতীয় ফুটবলের স্বার্থে একটা ভালো কিছু করা যায়। দেখুন, হয়তো বিরাট কিছু টাকা নয়, যেখানে আইএসএল 16,000 15,000 কোটি টাকায় বিক্রি হচ্ছে, সেখানে ওই আইপিএল এক একটা টিম সেখানে টোটাল আইএসএল হবে 2,130 কোটি টাকা, তাও এই 20 বছরে গিয়ে হ্যাঁ কিছু টাকা হয়তো বাড়বে, বার্ষিক 5% বাড়বে, কিন্তু সেটাও বিরাট অঙ্কের টাকা নয়। তবে হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলের জন্য তো বড় অফার বলা যেতেই পারে। তো সেটা করতে গেলেও আমার মনে হয় আরেকটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত এআইএফএফ এবং ক্লাবগুলোকে অতি অবশ্যই এই জায়গাতে একটা জায়গায় আসা উচিত, শুধু বিক্ষোভ প্রতিবাদ নয়, এবং আলোচনা হোক, এআইএফএফ আলোচনা করুক, টাকার লোভ নয়, আর একটু ভালো স্ট্রাকচার তৈরি হোক,
প্লেয়ারদের উন্নতিতে কি করছে, গ্রাসরুট লেভেল উন্নয়নের জন্য কি করা হবে, যেটা এফএসডিএল করছিল তেমন কাজগুলো কি তারা করবে কিনা, এগুলো একটু খোলসা করা হোক। দরকার পড়লে আরো বেশ কিছু প্রাক্তন ফুটবলার যারা ক্রিকেট ম্যানেজমেন্টে দেখে তাদের সাথে কথা বলে, কারণ 20 বছর একটা লং টার্ম সিদ্ধান্ত নিতে চলেছে, কিন্তু তাই সিদ্ধান্ত নিয়ে নিলে আর পিছু হটা যাবে না। এফএসডিএল এর সঙ্গে যেটা পরবর্তীতে সমস্যা হচ্ছিল, তাই বলবো যে সিদ্ধান্ত নেওয়ার আগে আরো বেশ কিছু ভাবনা চিন্তা হোক, আরো কয়েকজনের সাথে কথা বলুক, ক্লাবগুলোর সঙ্গে অতি অবশ্যই এক্ষেত্রে কথা বলা উচিত এবং কথা বলে একটা প্রপার জায়গাতে আসা উচিত। ধুম করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া এইটুকু টাকা দেখে, হ্যাঁ এটা হয়তো ভারতীয় ফুটবলের জন্য বিপুল অর্থ, বাট সেটাও কিন্তু বিপুল নয় আপনি যদি অন্য মানে ক্রিকেটের সঙ্গেই তুলনা করেন। তবু বলবো যে বিপুল অর্থ ভারতীয় ফুটবলের জন্য এসেছে। যখন প্রস্তাব এসছে সেই প্রস্তাবকে দূরে ঠেলে দেওয়াটাও যেমন ঠিক হবে না এবং দুম করে রাজি হওয়াটাও ঠিক হবে না। মানে আপনাকে কেউ ধরুন আপনি 10,000 টাকা মাইনে পান, কোনো কোম্পানি আপনাকে বললো ভাই তোমাকে আমি 30,000 টাকা করে মাইনে দেব, তখন আপনার যেটা করা উচিত যে হ্যাঁ 30,000 টাকা কেন দিচ্ছে, আমি তো 10,000 টাকা পাচ্ছি। দুম করে সেই জবে চলে যাওয়ার ক্ষেত্রে আপনাকে 4 বার অন্তত ভাবা উচিত যে 3 ডবল টাকাটা সে কেন দিচ্ছে। সংস্থাটা ঠিকঠাক তো, 2 নম্বরই সংস্থা নয় তো। আমি সেখানে যাব 2 মাস মাইনে পাবো, 4 মাস তারপরে গিয়ে দেখা গেল টাকাই পেলাম না, এমন হবে না তো। বা 2 নম্বরই কোনো কাজের সঙ্গে আমাকে জুড়ে দেওয়া হবে না তো, এগুলো আপনি ভাবেন তো। তাই আমার মনে হয় এক্ষেত্রে এআইএফএফ কেও আর একটু ভাবনা চিন্তা করে যাওয়া উচিত এবং অতি অবশ্যই যাতে ক্লাবগুলো বঞ্চিত না হয়, ফুটবলাররা বঞ্চিত না হয়, ভারতীয় ফুটবল যাতে ফ্লারিশ করে এটাও দেখা এআইএফএফ এরই, কারণ তারা গার্জেন, অভিভাবক, তাদের উচিত। লেটস সি কি হয়। আজকের এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকের পরে কিছু আউটকাম বেরিয়ে এলে, মানে হ্যাঁ কি না বেরিয়ে এলে আপনাদেরকে জানাবো। তবে হ্যাঁ এটুকু বলবো যে দেখা যাক কি হয়, কারণ এআইএফএফ এর উপর আমার খুব একটা ভরসা নেই, তাই একটা দোনোমনো ভাব হচ্ছে। যাই হোক, আগে হোক তারপর নয় বলবো। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ওই চ্যানেলটা গিয়ে একটু দেখুন, ঋষি হেয়ার, সেখানে এত রাজনৈতিক আলোচনা হচ্ছে বিভিন্ন, সেগুলো একটু শুনুন, দেখুন, ভালো লাগলে বলবেন, ভালো না লাগলেও বলবেন। আপনার রাজনৈতিক মতামত ভিন্ন হতেই পারে বা সহমত হতে পারেন, কিন্তু সেগুলো তো শোনা দরকার। শুধু শুধু মানে আমি অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করবেন না ভাই, এটুকুই বলবো। যাই হোক, থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করবেন প্লিজ, সাবস্ক্রিপশন বাড়ছে না, কিন্তু আমি অনেকের থেকে পিছিয়ে পড়ছি। আপনারা আমার ভালো বন্ধু, প্লিজ একটু সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।